স্যার, ইতিমধ্যেই বিহারে যে বিধানসভা নির্বাচন তা ফল প্রকাশ হয়ে গেছে এবং সেখানে বিশেষভাবে এনডিএ জোট তারা একটা বিশেষ সংখ্যা অর্জন করেছে। বলছি স্যার, আগামীতে বাংলাতে তো নির্বাচন এবং তার পূর্বে দেখা যাচ্ছে যে বাংলাতে এসআইআর হচ্ছে। বিহারের নির্বাচনে বিশেষভাবে বলছে এসআইআর দায়ী। তবে কি বাংলাতেও যদি এসআইআর যদি দায়ী হয় তবে কি বিজেপি কি বিশেষ ফল লাভ করতে পারে? দেখুন, বিভিন্ন রাজ্যের পরিস্থিতি তো আলাদা। বিহারের পরিস্থিতির সঙ্গে পশ্চিমবাংলার পরিস্থিতির কোনো মিল নেই। এখন এখানে প্রধান বিরোধী দল বিজেপি। এবার আপনি যদি দেখেন, যখন দিলীপ ঘোষ বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি, তার আমলে বিজেপি সবথেকে বেশি মানে একদম নজিরবিহীন সাফল্য পেয়েছিল। যে সাফল্য অতীতে কখনো বিজেপি পায়নি পশ্চিমবাংলায়। এবং কোনো বিজেপির নেতা, আজকে যতই বড় বড় কথা বলুন, কোনো বিজেপি নেতা বা কোনো রাজনৈতিক বিশ্লেষক তারা কল্পনাও করেননি যে বিজেপি 18টা এমপি সিট পাবে এবং বিধানসভায় 77টা আসন পাবে। এটা কিন্তু কেউ কল্পনা করেনি। এবং এই কৃতিত্বটা নিঃসন্দেহে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির যে টিম, যারা তখন নির্বাচন পরিচালনা করেছিলেন তখন। এবার আপনাকে বুঝতে হবে যে দিলীপ ঘোষের প্রতি মানুষের এতটা আস্থা গেল কী করে। এই যে ভোটটা দিলীপবাবুরা বিজেপির বাক্সে ফেলাতে পেরেছিলেন, সেই ভোটটার যদি বিজেপির বর্তমান নেতৃত্ব ভাবেন যে সেইটা ধর্মীয় মেরুকরণের ফলে হিন্দু ভোট এক জায়গায় পড়ার ফল, তাহলে বলবো তারা পশ্চিমবাংলার ভোট রাজনীতিটা এবং পশ্চিমবাংলার মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য সম্পর্কে কিচ্ছু জানেন না। হিন্দি বলয়ের নেতাদের চোখে যদি পশ্চিমবাংলাকে দেখেন, তাহলে অন্ধের হস্তি দর্শন হবে, ভুল হবে। দিলীপবাবুরা এই ভোটটা যে বিজেপির বাক্সে ফেলেছিলেন, সেই ভোটটা কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ভোট, মানে একেবারে প্রতিষ্ঠান বিরোধী ভোট। এবং তখন দিলীপবাবু খুব গরম গরম কথা বলতেন। তুলনায় সিপিএম বা কংগ্রেসের নেতৃত্ব, তারা অনেক সংযত ভাষায় তৃণমূল কংগ্রেস বা সরকারের সমালোচনা করতেন। বা যখন বিভিন্ন জায়গায় রাজনৈতিক আক্রমণের ঘটনা ঘটত, মানুষ মারা যেত, সিপিএম বা কংগ্রেসের নেতাদের যে প্রতিক্রিয়া, তারা সেই সব জায়গায় ছুটে যেতেন, তারা সেই সব জায়গায় করতেন, মানে নিহত পরিবারের পাশে থাকতেন। কিন্তু তাদের নেতারা যে বক্তব্য রাখতেন বা যে প্রতিক্রিয়া দিতেন, তাতে অনেকটাই সংযম থাকতো। কিন্তু দিলীপবাবু একেবারে বেপরোয়ার মতো একজন দাবাং নেতার এতে গিয়ে কিন্তু একেবারে ওই ভাষায়, যে ভাষায় মমতা ব্যানার্জি কথা বলেন, যে ভাষায় তৃণমূল নেতারা রাজনৈতিক বিরোধী রাজনৈতিক কর্মীদের ধমকায় চমকায়, একই ভাষায় কিন্তু দিলীপবাবু বলতেন। এইটা কিন্তু মানুষের মধ্যে একটা প্রাণ সঞ্চার করেছিল। তারা ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ জবাব দিতে পারে, যোগ্য জবাব, সেটাই দিলীপ ঘোষ দিতে পারবে, এই সিপিএম বা কংগ্রেসের নেতারা নয়। এবং যে কারণে দেখবেন এই যে অ্যান্টি ইনকামবেন্সি ভোট, তৃণমূল বিরোধী যে বিপুল ভোট, সেই ভোটটা বিজেপির বাক্সে এককাট্টা হয়েছিল। এবং তার মধ্যে কিন্তু বাম কংগ্রেসের প্রচুর ভোটার ছিলেন। এমনকি এই ঘটনাও ঘটেছে, আপনি যদি পুরো নির্বাচনী ভোটের বিশ্লেষণ করেন, দেখবেন যে সিপিএমের মিছিলে হেঁটেছে, কংগ্রেসের মিছিলে হেঁটেছে, কংগ্রেসেরও স্লোগান দিয়েছে, সিপিএমের হতে স্লোগান দিয়েছে, কিন্তু ভোটটা দেওয়ার সময় বলেছে যে এটা তো একবার অন্তত এই দিলীপ ঘোষের পার্টিকে, বিজেপিকে ভোট দিই, অন্তত এরা তৃণমূলকে শায়েস্তা করতে পারবে। মানে তৃণমূলের এই যে গুন্ডা গর্দি, এই যে সমাজবিরোধী অ্যান্টি সোশ্যাল নিয়ে যে মানুষের উপর চড়াও হওয়া, আক্রমণ করা, ভোট দিতে না দেওয়া, অর্থাৎ গুন্ডামি, সামগ্রিকভাবে গুন্ডামি, তা দিলীপ ঘোষকে কিন্তু সাধারণ মানুষ, এমনকি বাম কংগ্রেসের সমর্থক বা ভোটাররাও, তারাও কিন্তু মনে করেছিলেন দিলীপ ঘোষ পারলে দিলীপ ঘোষই পারবে। তৃণমূলের গুন্ডামির জবাবে পাল্টা গুন্ডামিটা দিলীপ ঘোষ করতে পারবেন। এখন এইটা নিয়ে আপনাদের কারোর সমর্থন থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু দিলীপবাবু তার নিজের স্টাইলে নিজের একটা দাবাং ইমেজ তৈরি করেছিলেন, যে ইমেজটা সাধারণ মানুষের মধ্যে একটা ভরসা জুগিয়েছিল যে তৃণমূল কংগ্রেস একটা সমাজবিরোধী গুন্ডা বদমাইশদের দল, তারা আমাদের উপর অত্যাচার করছে, এই অত্যাচারের বদলা পাল্টা আক্রমণের মাধ্যমে এই দিলীপ ঘোষ দিতে পারবেন। যে কারণে কিন্তু এই ভোটটা গিয়ে পড়েছিল।
তো তারা সেই সফল সভাপতিকে আজকে সরিয়ে দিয়েছেন, শুধু নয় তাকে এমপিটাও হতে দেননি। অর্থাৎ এবং এখানে যখন দিল্লির সর্বভারতীয় নেতারা আসেন তখন সেই মঞ্চে দিলীপবাবুর জায়গা হয় না। এখন দিলীপবাবু ব্যক্তি মানুষ হিসেবে কীরকম, এই পর্যালোচনায় আমি যাচ্ছি না, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপিকে এই বিরল সাফল্য এনে দিয়েছিল যে নেতা, তার নাম দিলীপ ঘোষ। তো সেই নেতাকে বিজেপি বাদ দিয়েছে। 2 নম্বর দেখুন, শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেছেন, ভালো কথা, যে কেউ আসতেই পারেন, দল বদলেও লোকেরা তো বিভিন্ন দল চেখে দেখে, তারা এসেছেন, বিজেপি নিয়েছে, আমার এক্ষেত্রে কিছু বলার থাকতে পারে না। কিন্তু মুশকিলটা হলো যে আদি বিজেপি নেতারা তারা কিন্তু এই পশ্চিমবাংলার যে ভোটের মানচিত্রটা জানতেন, তারা জানতেন যে কম বেশি 30% মুসলিম ভোট রয়েছে, যে কারণে দেখবেন শুভেন্দুবাবু জমানা শুরু হওয়ার আগে পর্যন্ত বিজেপির নেতারা মুসলিম বিদ্বেষের কিন্তু প্রদর্শন করতেন না। তারা একটা কথাই বলে যেতেন একদম ফাটা রেকর্ডের মতো, যে মমতা ব্যানার্জি সরকার মুসলমানদের তোষণ করছে, ধর্মনিরপেক্ষ দলগুলো মানে কংগ্রেস, সিপিএম ইত্যাদি, এরা মুসলমানদের তোষণ করে, তা আমরা এই তোষণবাদী রাজনীতির মধ্যে নেই, আমরা ভারতীয় মুসলিমদের পক্ষে এবং এই তোষণের বিরুদ্ধে। তা এর বাইরে কিন্তু মুসলিম বিদ্বেষের কথা তারা কিন্তু প্রদর্শন করতেন না, কারণ তারা জানতেন যে ভোটে জিততে গেলে এই 30% ভোটকে একেবারে বিজেপি বিরোধী করে তোলাটা বুদ্ধিমানের কাজ হবে না। শুভেন্দুবাবু নিশ্চয়ই অনেক বড় নেতা, তিনি নিশ্চয়ই অনেক কিছু বোঝেন, কিন্তু আমার মতো ছোট মানুষের মনে হয়েছে তিনি যেভাবে এসেই ধারাবাহিকভাবে মুসলিম বিদ্বেষের প্রদর্শন করে যাচ্ছেন, বলছেন বিধানসভায় মুসলিম এমএলএ এলে ছুঁড়ে ফেলে দেবো আমরা ক্ষমতা এলে, বা ইত্যাদি ইত্যাদি, আমি সেসব এতে আর যাচ্ছি না, তাতে কিন্তু একটা কাজ হয়ে গেছে অলরেডি, সেটা বিজেপি আর এই নির্বাচনের অল্প সময় আছে সেটা মেকআপ করতে পারবে না। গোটা মুসলিম সমাজ কিন্তু বিজেপিকে আর ভোট দেবে না, এবং বিজেপির প্রতি একটা আতঙ্ক কিন্তু তাদের মধ্যে চলে এসছে। এখন এইটা আমার মনে হয়েছে পশ্চিমবাংলার ভোট রাজনীতিতে একটা নির্বোধের রাজনীতি। হয়তো শুভেন্দুবাবু ভেবেছেন যে বাকি 70% যে হিন্দু ভোট, তারা ধর্মীয় মেরুকরণে এই আমার তীব্র মুসলিম বিদ্বেষের প্রদর্শনে তারা বোধহয় এক কাট্টা হয়ে আমাদের ভোট দেবেন। উনি পশ্চিমবাংলার মানুষকে ভুল চিনেছেন। পশ্চিমবাংলায় হিন্দুরা বহু আগে তারা রেনেসার সম্মুখীন হয়েছেন, তারা নিজেদেরকে পরিবর্তন করেছেন, এবং আর্যাবর্তের উত্তর ভারতের হিন্দি বলয়ের হিন্দুদের যে মানসিকতা, তার সঙ্গে পশ্চিমবাংলার হিন্দুদের মানসিকতা কিন্তু আকাশ পাতাল ফারাক। তারা কিন্তু রাজনৈতিক বোধ থেকে ভোটটা দেন। কিছু মানুষ অবশ্যই আছেন যারা হয়তো ধর্মীয় জায়গা থেকে ভোট দেন, কিন্তু বেশিরভাগ হিন্দু মানুষই রাজনৈতিক বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে ভোট দেন। কাজেই তাদের ভোটটার 70% ওই ধর্মের কারণে এক কাট্টা হয়ে যাবে, এটা পশ্চিমবাংলা সম্পর্কে সঠিক বিশ্লেষণ নয়। অর্থাৎ প্রথমেই 30% ভোট কিন্তু বিজেপি বিরোধী হয়ে গেল, এবং এই ভোটাররা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন এই একা শুভেন্দুবাবুর এই মানে মুসলিম বিদ্বেষের প্রদর্শনে, যার ফলে তারা আতঙ্কে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, যে না সিপিএম কংগ্রেসকে ভোট দিলে তো ব্যাপারটা অনিশ্চিত, ওরা তো শূন্য পেয়েছিল, আবার এখন কতটা ভোট পাবে তা তো আমি জানি না, দরকার নেই, বিজেপিকে ঠেকাতে হবে, আমি তৃণমূলকেই ভোট দিই। তা কাজেই এটা কিন্তু শুভেন্দু অধিকারী একদম দায়িত্ব নিয়ে তৃণমূলের বাক্সে ওই 30% মুসলিম ভোট ফেলার ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে দেখুন, একটা নির্বাচনে লড়তে গেলে একজনকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে একটা দলকে সাজাতে হয়। তা বিজেপি কিন্তু সেই ধরনের কোনো নিচ্ছেন না। ওই মোদি অমিত শাহকে দেখিয়ে হিন্দি বলয়ে ভোট হতে পারে, পশ্চিমবাংলায় কিন্তু মোদি অমিত শাহকে দেখিয়ে ভোট হবে না। এখানে কিন্তু তৃণমূলের একটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখে মানুষ ভোট দেন। এখানে কিন্তু একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপিকে ঠিক করতে হবে, তারা কিন্তু এখনও সেটা করেননি। তাদের মধ্যে যোগ্য লোক নেই এমন নয়,
তারা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারেন, তারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন তাকে করতে পারেন, বা আরও অনেক যোগ্য নেতা রয়েছেন তাদের মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে কিন্তু ভোটের লড়াইটা সাজাতে পারতেন, সেটা কিন্তু করেননি। এবারে আসুন, এই যে এসআইআর হচ্ছে, এটাতে প্রথমের দিকে দেখছিলাম বিজেপি নেতারা খুব তিড়িং বিড়িং লাফাচ্ছিলেন যে এই এসআইআর হলে তারা একদম মানে 2026-এ একবারে নির্বাচনে এসে যাবেন। আমি জানি না এদের থিঙ্ক ট্যাঙ্কটা কীরকম। এই যে এসআইআর হচ্ছে, আপনি খোঁজ নেবেন যে বিজেপি 60,000 বিএলএ নিয়োগ করেছে, কম নয়। 83,000 বুথের মধ্যে 60,000 বুথে বিরোধী দল বিএলএ নিয়োগ করছে, এই সংখ্যাটা কিন্তু কম নয়। কিন্তু আপনি কার্যক্ষেত্রে গিয়ে দেখুন, তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং তৃণমূল কংগ্রেসের টিম, তৃণমূল কংগ্রেস একটা করে প্রত্যেক জায়গায় একটা করে ওই সামিয়ানা খাটিয়ে বসে আছে যে এসআইআর সহায়তা শিবির, প্রত্যেক জায়গায় আপনি তৃণমূলকে পাবেন, সিপিএমকেও অধিকাংশ জায়গায় পাবেন, কংগ্রেসকেও উত্তরবঙ্গ, পুরুলিয়া, 24 পরগনার কিছু জায়গা এগুলোতে পাবেন, কিন্তু আপনি বিজেপিকে কোথাও পাবেন না, কোথাও পাবেন না। অর্থাৎ এই এসআইআর তৈরির পুরো পিরিয়ডটায় যে জনসংযোগের কাজটা, এইটা কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সফলভাবে করে নিচ্ছে, সিপিএমও করছে, কংগ্রেসও তাদের সাধ্যমতো করছে, বিজেপি কিন্তু এই জায়গাটা থেকে হাওয়া। এবং তৃণমূল কংগ্রেস এই বিষয়টা কতটা জোর দিয়েছে দেখুন, ওরা যারা বিএলও হয়েছে তাদের প্রত্যেককে 20,000 টাকা করে দিচ্ছে। তার মানে আপনি ভাবতে পারছেন, মানে শুধু দলীয় আনুগত্য, দলের কাজ করছে এর উপর ভরসা করে থাকেনি, 20,000 টাকা করে দিচ্ছে, যার ফলে প্রথম জনসংযোগের জায়গাটাই তারা কিন্তু পিছিয়ে। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে এই এসআইআর হলে এসআইআরের যা নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে, সোজা হিসেব যে যেভাবেই ব্যাখ্যা করুন, 2002 সালের পরে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, 2002 সালের আগে যারা এসেছেন কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, তাদের প্রত্যেককে এই ভোটার তালিকা থেকে বাদ যেতে হবে। তারপরে তাদের স্ট্যাটাস কী হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু প্রাথমিকভাবে এই এসআইআর তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেবে, কোনোভাবে তাদের নাম ভোটার তালিকায় রাখার কোনো সুযোগ নেই। তাহলে এই যারা ভোট বাদ যাচ্ছেন তারা কারা? তারা মূলত উদ্বাস্তু সম্প্রদায়, যারা বাংলাদেশে মৌলবাদী মানে তাণ্ডবে, অত্যাচারে প্রাণ বাঁচাতে এপার বাংলায় চলে এসেছেন, এবং তারা হচ্ছেন রাজবংশী, মতুয়া, নমশূদ্র, মানে একেবারে এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির মানুষজন, উদ্বাস্তু মানুষজন। তা গত কয়েক বছরের আপনি যদি ভোটের হিসেব দেখেন, এই মতুয়া, রাজবংশী এবং এই উদ্বাস্তু লোকেরা কিন্তু বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। অর্থাৎ বিজেপি তো জেনে বুঝে তার নিজের ভোট ব্যাংকের আর একটা অংশ, হিন্দু অংশ, সেটাকে বাদ করে দিল। সবথেকে ভয়ঙ্কর যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, যেটা তথাগত রায় বলেছেন, যে পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল সরকার পশ্চিম বাংলায় সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর তদন্তের ক্ষেত্রে তারা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিয়েছে। ফলে ইচ্ছা করলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এই রাজ্যে তদন্ত করতে পারে না, একমাত্র যদি রাজ্য সরকার চায় এবং যদি আদালত নির্দেশ দেয়। তা আদালত, মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একটা অযাচিত আশীর্বাদ দিয়েছে। তারা মুড়ি মুড়কির মতো একটার পর একটা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে, সে আপনি সারদা, নারদা, রোজভ্যালি বলুন, নারদা বলুন, তারপরে অ্যালকেমিস্ট বলুন, বিভিন্ন চিটফান্ড কোম্পানি বলুন, কয়লা, গরু, বালি বলুন, সরকারি কর্মচারী নিয়োগ বলুন, শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন, পুরো নিয়োগ দুর্নীতি বলুন, মানে তৃণমূল যেমন একেবারে দুর্নীতি ছাড়া তৃণমূলকে ভাবা যায় না, সেই দুর্নীতির তদন্তের একেবারে মুড়ি মুড়কির মতো সিবিআই এবং ইডি এনকোয়ারির নির্দেশ দিয়েছেন আদালত। কেন্দ্রীয় সরকারের কাছে মানে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে একটা বিরাট আশীর্বাদ তাদের কাছে এসে গিয়েছিল। তারা কিন্তু ইচ্ছা করলেই ইডি, সিবিআইয়ের মতো প্রিমিয়ার তদন্তকারী সংস্থা,
তাদের দিয়ে তদন্ত করে এই যে তৃণমূল কংগ্রেসের যে রাঘব বোয়াল, এইসব তদন্ত তো এই প্রশান্ত বর্মন নিয়ে এত হইচই হচ্ছে। তা আপনি কি মনে করেন প্রশান্ত বর্মন 13 প্রিলিমিনারিতে পেয়ে WBCS প্রথম হয়েছে, একেবারে সরকারের সর্বোচ্চ স্তরের মাথা তার উপর মাথায় তার হাত না থাকলে এটা হয়? কাজেই সর্বোচ্চ স্তরের যে জড়িত ব্যক্তিরা, হ্যাঁ, তাদেরকে কিন্তু ইডি সিবিআই কোনো রকমভাবে বিরক্ত করছেন না। এবং মানুষের একটা ধারণা হয়ে গেছে, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, যেটা তথাগত রায় বলেছেন, যে কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, তারা চাইছেন না যে সিবিআই বা ইডি ব্যানার্জি পরিবারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাউকে বিব্রত করেন, যার ফলে তদন্ত খেলা চলছে এবং সবাই এখন ওই তদন্তের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অর্থাৎ মানুষ কিন্তু এই কারণেও বিজেপিকে ভোট দিয়েছিল যে তৃণমূলের এই দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে তাদের দাম্ভিকতা, হ্যাঁ, তাদের এই মানে এত দুর্নীতির পরেও তাদের এরকম বুক চিতিয়ে ঘোরা, এর বিরুদ্ধে মানুষ কিন্তু বিশ্বাস করেছিল যে সিবিআই ইডি তদন্তে মোদি অমিত শাহ জুটি, এবং এই স্বপ্নটা মোদি অমিত শাহ জুটি কিন্তু পশ্চিমবাংলায় এসে মানুষকে দেখিয়েছিলেন যে আমি কাউকে ছাড়ব না। ওই সারদার সময় 2014 সালে এসে বলেছিলেন যে একজনও রেহাই পাবেন না, সে যেই হোক। নারদা যখন হলো 2016 সালে, তখনও এসে বলেছিলেন। তার পরের নির্বাচনে এসে কয়লা, গরু কিছু বাদ নেই বলে গেছেন, কিন্তু কাজের ক্ষেত্রে করেছেন উল্টোটা। অর্থাৎ একটা ক্ষেত্রেও কিন্তু সিবিআই বা ইডি রাঘব বোয়াল যে অপরাধী, তাদের কিন্তু মানে ধরা জেরা করা তো বহু দূরস্থান, ধার কাছ অবধি পৌঁছয়নি, এবং তারা সবাই একে একে জামিন পেয়ে যাচ্ছে। যার ফলে এই যে মানুষের মধ্যে এই ধারণাটা হয়ে গেছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবাংলার তৃণমূলকে কোনো বিপদে ফেলতে চায় না, তারা চায় সরকারটা থাকুক। এটাও কিন্তু বিজেপির পক্ষে একটা ক্ষতির কারণ। এখন মুশকিল হচ্ছে কি জানেন, যে যদি মানে সিপিএম কংগ্রেস এখনও জোটের কথা ঘোষণা করেনি, এখন তারা যদি মনে করে ভোটে 4 দিন আগে একটা ওই নাম কাস্তে জোট করে দিয়ে ভোটে গিয়ে বললাম আমাদের ভোট দাও, আর ভোটাররা দুহাত তুলে ভোট দেবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। ভোটাররা কারোর সম্পত্তি নয়। তা আন্দোলনের মাধ্যমে একটা জোটকে তৈরি করতে হয়, মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয়। সেই কাজটা কিন্তু সেই 2021-এর নির্বাচন হলো, তারা একটা জোট খেলা করলেন, তারপরে যেই হেরে গেলেন, তারপরে আজকে 2026-এর নির্বাচন হচ্ছে, কোনো যৌথভাবে তারা যেই 5 বছর ধরে যে সুযোগটা পেলেন, সেই সুযোগটা কাজে লাগালেন না। যার ফলে তারা একটা জোট করে ওই নাম কাওয়াস্তে একটা করে কি করবেন আমি জানি না। প্রধান বিরোধী দল বিজেপি, তারও যে অবস্থাটা আমি দেখছি, তাতে করে আমি জানি না যে এই সরকারকে, আর সব থেকে বড় কথা বিহারের সঙ্গে এখানে যে পার্থক্যটা, সেটা আপনাকে বুঝতে হবে। বিহারের সরকারটা ছিল কিন্তু বিজেপি জোটসঙ্গীর বকলমে বিজেপির। পশ্চিমবাংলায় সরকারটা কিন্তু বিজেপির নয়। পশ্চিমবাংলায় পুরো প্রশাসনটা কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির হাতে। তিনি কিন্তু প্রশাসনটাকে পুরোপুরি ব্যবহার করছেন। কাজেই এরকম ভাবার কোনো কারণ নেই যে বিহারে নির্বাচন কমিশন যেটা করতে পেরেছে, বা নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি যেটা করিয়ে নিতে পেরেছে, পশ্চিমবাংলায় তত সহজে এই নির্বাচন কমিশন সেই কাজটা করতে পারবে, এটা ভাবা কিন্তু খুব দুর্ভাগ্যের। এখন বিরোধী দলকে তো সংহত হতে হয়, তা কিন্তু আমি তো সেরকম কোনো লক্ষণ দেখছি না। স্যার, এসআইআরের যে মূল বক্তব্য ছিল যে অনুপ্রবেশ এবং বহিরাগতদের যে আটকানো, যদি স্যার এই এসআইআর প্রক্রিয়া না হয়, তাহলে তো এই বাংলায় রোহিঙ্গা এবং যারা অনুপ্রবেশকারী তারা তো ঢুকে গেলে পরে যে ধর্মীয় যে তারতম্য, তা তো বিঘ্নিত হবে। সেক্ষেত্রে তো একটা বড় সমস্যা দেখা দিতে পারে আমাদের পশ্চিমবঙ্গের জনবসতির জন্য। দেখুন, এটা খুব দুর্ভাগ্যের বিষয়। অনুপ্রবেশ ইস্যুটা প্রথম এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 1998 সালে নতুন দল করার পর থেকেই তিনি নাগাড়ে বলে গেছেন যে এখানে অনুপ্রবেশ হচ্ছে এবং পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে, তাদের ভোটার তালিকায় নাম উঠছে, তাদের ভোটে অবৈধ সরকার, বামপন্থ সরকার নির্বাচিত হয়েছে। এবং আপনাদের মনে থাকবে হয়তো 2005 সালে, তখন মমতা ব্যানার্জি সংসদে, তখন স্পিকার ছিলেন লোকসভার সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি সেদিন সদনে ছিলেন না। তা স্পিকারের চেয়ারে ছিলেন চরণজিৎ অটওয়াল সাহেব।
তা মমতা ব্যানার্জি তার মুখে একবারে এক গাদা কাগজ ছুঁড়ে দিয়ে একদম অসভ্যের মতো বললেন পশ্চিমবাংলা অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে, পশ্চিমবাংলা উগ্রপন্থীদের হয়ে যাচ্ছে, ভোটার তালিকায় অধিকাংশ নাম বিদেশির অনুপ্রবেশকারীর, তা আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, একটা অবৈধ সরকারটাকে বরখাস্ত করুন। তো যার ফলে অনুপ্রবেশ ইস্যুটা মমতা ব্যানার্জি প্রথম 1998 সাল থেকে একদম নাগাড়ে বলে গেছেন। যার ফল কি হয়েছে, সারা ভারতবর্ষে আমাদের 1.5 কোটির বেশি বাঙালি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করেন। সারা ভারতবর্ষে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের মানুষ মানেই হচ্ছে বাংলাদেশ, বাংলা ভাষায় কথা বলে মানেই হচ্ছে বাংলাদেশি, এবং যার ফলে আপনি দেখবেন মাঝে মধ্যেই সেখানকার বাঙালিরা কিন্তু খুব বিপদে পড়ছেন এবং তারা বাংলাদেশিভাবে কখনো তাদের গ্রেপ্তার করা হচ্ছে, কখনো তাদের জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কখনো এমনকি বাংলাদেশে পুশব্যাকও করে দেওয়া হচ্ছে। পুশব্যাক করার ঘটনা যতই কম হোক, কিন্তু পুশব্যাক করে যে সোনালী বিবির যে ঘটনা, আজও তাদেরকে দেশে ফিরিয়ে আনা যায়নি। তারা পশ্চিমবাংলার বৈধ ভোটার, 2002 সালের ভোটার তালিকাও তাদের নাম আছে হচ্ছে। এর দায়টা কিন্তু মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা বিজেপি এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ছিনতাই করে নিয়েছে। মানে ওই 1998 থেকে 2011 পর্যন্ত মমতা ব্যানার্জি যা বলতেন অনুপ্রবেশ নিয়ে, সেইটা 2014 পর থেকে বিজেপি বলছে। তা কাজে এই ইস্যুটা ওদের না। এবার ওনারা বলছেন যে প্রচুর মুসলিম অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশ থেকে, যার ফলে ধর্মীয় কিন্তু জনসংখ্যার যে মানে বিভাজন, তাতে কিন্তু এইটা দেখা যাচ্ছে না, মানে কেন্দ্রীয় সরকারের তথ্যে। তা সবথেকে বড় কথা, সুপ্রিম কোর্টে 2023 সালের 23শে সেপ্টেম্বর এই মোদি সরকার বা বিজেপির কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু এফিডেভিট করে জানিয়েছেন যে ভারতবর্ষে অনুপ্রবেশকারীর সংখ্যা কত, অনুপ্রবেশকারী কারা কারা, এ সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কোনো তথ্য নেই সরকারি, তারা হাওয়ায় এইসব বলে যাচ্ছে। এখন এইটা কিন্তু একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের থেকে অভিপ্রেত নয়। সব থেকে অবাক করা ঘটনা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। শুভেন্দুবাবু বারবার বলছেন পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ রোহিঙ্গা, একদম রোহিঙ্গাতে পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে, ভারতবর্ষে কোটি কোটি রোহিঙ্গা এসে গেছে। আমি খুব শুভেন্দু অধিকারীর পূর্ণ সম্মান রেখেই বলছি, তিনি কি কখনো রোহিঙ্গা কি বস্তু খায় না মাথায় দেয় এটা দেখেছেন? দেখেননি। রোহিঙ্গারা হচ্ছে মায়ানমার, পূর্বতন বার্মার আরাকান প্রদেশে যে মুসলিমরা বাস করেন তাদেরকে রোহিঙ্গা বলা হয়। মায়ানমারের মোট লোকসংখ্যা হচ্ছে 5,48,50,648 মোট জনসংখ্যা। তার মধ্যে বৌদ্ধ হচ্ছে 87.9%, খ্রিস্টান 6.2%, মুসলিম হচ্ছে 4.3%, অন্যান্য হচ্ছে 5%। তার মানে গোটা মায়ানমারে মুসলিমদের সংখ্যা হচ্ছে 23,58,577। এবার আরাকান প্রদেশে যারা বাস করেন যে মুসলিমরা, তাদেরকে রোহিঙ্গা বলে। এবার মায়ানমারে তো এই একটাই প্রদেশ নয়, আরও অনেক প্রদেশ আছে, সেখানে যে মুসলিমরা বাস করেন তারা কিন্তু এই রোহিঙ্গা নয়। এবার এর যে তাদের যে চেহারার গঠন, সেখানে একটা দক্ষিণ এশীয় প্রভাব আছে, যেটা বাংলার বাঙালিদের সঙ্গে বা এই বাংলার পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে মেলে না। কাজেই একজন রোহিঙ্গা এখানে যদি আসে, তার চেহারার জন্য খুব সহজেই ধরা পড়ে যাবে। সে কিন্তু বাংলাদেশের একজন বাংলাদেশি মুসলিম যদি পশ্চিমবাংলায় এসে জনারণ্যে মিশে যায়, তাকে আলাদা করে খুঁজে পাওয়া কঠিন যদি এদেশের লোক তাকে আশ্রয় দেয়। হ্যাঁ, কিন্তু একজন রোহিঙ্গা এলে সেই সুযোগটা কিন্তু নেই। দ্বিতীয় হচ্ছে তাদের যে ভাষা, সেটার সঙ্গে চট্টগ্রামের ভাষার অল্প কিছু মিল আছে। সেটা হচ্ছে লেখার হরফটা আলাদা, ভিন্ন, আরবির প্রভাব আছে কিছু, আর লিপিটা হচ্ছে প্রায় উর্দুর মতো। এবং তারা যখন কথা বলে মানে বোঝা যায় না, কারণ সেই ভাষাটা আমাদের কাছে দুর্বোধ্য। তাদের যে খাদ্যাভ্যাস সেটা আলাদা। কাজেই পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করলো এবং তারা জনারণ্যে মিশে গেল, এটা একবারে অসম্ভব। এবারে আসুন সুপ্রিম কোর্টে, রোহিঙ্গাদের সংখ্যা হচ্ছে এই 23,58,577 জন টোটাল মুসলিম। তার মধ্যে রোহিঙ্গা আমি তো ধরেই নেই সবাই রোহিঙ্গা, সবাই তো আর আরাকান প্রদেশ ছেড়ে চলে আসেননি। তারা কেন ছেড়ে চলে এসছেন এটাও বোঝা দরকার। আমাদের একটু মানবিক হওয়ারও দরকার আছে। রাজনীতিটাই সব নয়।
ওখানে বৌদ্ধরা, আমরা জানি বৌদ্ধরা হচ্ছে অহিংস ধর্মের পূজারী, কিন্তু ওখানে বৌদ্ধরা যারা সংখ্যা মানে গুরু এবং প্রায় 88% বৌদ্ধ সেখানে বাস করেন, তারা কিন্তু প্রথম থেকেই রোহিঙ্গাদের মায়ানমারে থাকতে দেবেন না, তাদের উচ্ছেদ করবেন। এর জন্য তারা মরণপণ মানে প্রয়াস করছেন। 2017 সালের 25শে আগস্ট ওই মানে আরাকান প্রদেশে রোহিঙ্গাদের উপর একটা গণহত্যা চালালো ও দেশের সেনাবাহিনী, বৌদ্ধ মানে নিয়ন্ত্রিত সেনাবাহিনী। সেখানে 24,000 রোহিঙ্গা গুলিতে মারা গেল, 36,000 রোহিঙ্গাকে পুড়িয়ে মেরে ফেলা হলো, 1,16,000 রোহিঙ্গা আহত হলেন, গুরুতর আহত, 18,000-এর বেশি মহিলাকে ধর্ষণ, গণধর্ষণ করা হলো। তা আপনি, এটা তো মানবিকতার পক্ষে একটা লজ্জার, এটা তো মানে, এবং রোহিঙ্গারা তখন কি করবেন? তাদের একটা অংশ রাষ্ট্রসংঘের হিসেবে 13 লক্ষ, তারা ওই আরাকান প্রদেশ ছেড়ে মানে মায়ানমার ছেড়ে বিভিন্ন দেশে গেলেন। তারা কোথায় গেলেন? পাশেই চট্টগ্রাম, কাজেই তাদের ম্যাক্সিমাম 12 লক্ষের বেশি রোহিঙ্গা কিন্তু চট্টগ্রামে ওই বাংলাদেশে গেলেন, এবং তখনকার যে হাসিনা সরকার বাংলাদেশে, তারা তাদেরকে আশ্রয় দিল এবং এখনও তারা ওখানে আছেন, মানবিকতার প্রশ্নেই আশ্রয় দিয়েছেন। তা ভারতবর্ষও কিন্তু তার মানবিক মুখটা দেখিয়েছে। ভারতবর্ষ একদম সরকারিভাবে 40,000 রোহিঙ্গাকে ভারতবর্ষে আশ্রয় দিয়েছে, শরণার্থী শিবিরে তারা আছে 40,000, এবং এটা কিন্তু এই মোদী সরকার দিয়েছে, অথচ মুখে তারা অন্য কথা বলছে। কিন্তু এই 40,000-এর তথ্যটা তারা কিন্তু সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে জানিয়েছে। তাহলে সারা ভারতবর্ষে শরণার্থী শিবিরে 40,000 রোহিঙ্গা আছেন। পশ্চিমবাংলায় কত রোহিঙ্গা আছেন? এই সুপ্রিম কোর্টে যে এফিডেভিট দিয়েছেন কেন্দ্রীয় সরকার, তাতে বলছেন পশ্চিমবাংলায় 381টা এরকম আছেন, রোহিঙ্গা আছেন। এবং এটা সুপ্রিম কোর্টে কবে দিয়েছেন এই এফিডেভিটটা? যে পশ্চিমবাংলায় কোনো অনুপ্রবেশ, ভারতবর্ষে অনুপ্রবেশ সম্পর্কে কোনো তথ্য নেই, মায়ানমার থেকে রোহিঙ্গা এসছে 40,000, আর পশ্চিমবাংলায় আছে 381টি পরিবার। কবে দিয়েছে? 2023 সালের 12ই ডিসেম্বর। শুভেন্দুবাবু নিশ্চয়ই দেখে নিতে পারেন, আমি তারিখটা বলছি, 2023 সালের 12ই ডিসেম্বর। কিন্তু সেই রোহিঙ্গাদের, লক্ষ লক্ষ রোহিঙ্গা আসবে কোত্থেকে? বা কোটি কোটি রোহিঙ্গা ভারতবর্ষে থাকবে কোত্থেকে? আমি এই কথাটা বললাম একটাই কারণে, যে অনুপ্রবেশকারী মুসলিমদের সঙ্গে মুসলিমরা যথেষ্ট কম সংখ্যায় আসছেন, কারণ ওই গল্পের গরু গাছে তুলে লাভ নেই। বাংলাদেশে বা পাকিস্তান থেকে তো আর আসার প্রশ্নই নেই। বাংলাদেশে তারা সংখ্যাগুরু জনগোষ্ঠী হওয়ার যে সুবিধে সেটা পাচ্ছেন, সেটা ছেড়ে তারা আসতে যাবেন কেন? হ্যাঁ, তারপরেও কিছু মুসলিম আসছেন যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তাদের এখন বর্তমান শাসকরা তাদের উপর আক্রমণ করছে, তারা আসছেন। আর কিছু মুক্তমনা মুসলিম তারা আসছেন। তাদের সঙ্গে আজ যারা আসছেন, কিছু অবশ্যই কিছু উগ্রপন্থী সন্ত্রাসবাদী। তাহলে এই যে উগ্রপন্থী সন্ত্রাসবাদীর যে অনুপ্রবেশ ঘটছে, সেই ক্ষেত্রে এই অনুপ্রবেশ ইস্যুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইস্যুটাকে একেবারে লঘু করে দিচ্ছেন এই বিজেপি নেতারা, যারা কোনো তথ্য পরিসংখ্যান না নিয়ে গল্প বলছেন। গল্প বলে কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে গুরুত্ব দেওয়া যায় না। কাজেই এই প্রবণতাটাও মানে ঠিক নয়। আর পশ্চিমবাংলায় এখন আরেকটা বিষয় অত্যন্ত মানে স্পষ্টভাবে বলছি, সেটা হচ্ছে, দেখুন আসামে যে 19 লক্ষ মানুষ 6 বছর ধরে ওখানে এনআরসি হয়েছে, এবং এসআইআরের হাত ধরেই এনআরসি গেছে, এবং ভারত সরকার প্রত্যেকটা রাজ্য সরকারকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন। বা এই ডিটেনশন ক্যাম্প কেন তৈরি করা হয়? বিদেশি হিসেবে যাদের চিহ্নিত করা হবে তাদের ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। কাজেই এনআরসির যে একটা পরিকল্পনা সারা ভারতবর্ষ জুড়ে ভারত সরকারের রয়েছে, এ নিয়ে কোনো বিতর্ক নেই, ওসব গল্প বলে লাভ নেই। এবারে শোন, অসমে কিন্তু এই এসআইআরের হাত ধরেই এনআরসি এসেছে। আমি এনআরসি তৈরির প্রয়োজনীয়তা আছে কি নেই, এটা ঠিক কি ভুল, আমি ওসব বিতর্কে যাচ্ছি না। তা অসমে কিন্তু 6 বছর ধরে এনআরসি চলেছে, 19 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে কিন্তু 14 লক্ষ হিন্দু আর 5 লক্ষ হচ্ছে মুসলিম। এবার এদেরকে কিন্তু এখনও পর্যন্ত এনআরসি কর্তৃপক্ষ কোনো রিজেকশন স্লিপ দেননি।
যার ফলে এরা আদালতে গিয়ে এই মামলাটাও করতে পারছে না যে আমরা ভারতের নাগরিক, আমাদের এনআরসি থেকে বাদ দিয়েছে। তারা যে তথ্য প্রমাণ দিয়ে মামলাটা করবেন, করতে পারছেন না। দীর্ঘ 8 বছরেরও বেশি সময় ধরে এই 19 লক্ষ নাগরিক, যার মধ্যে 14 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলিম, এবং যার বেশিরভাগ মোর দ্যান 90%, 90% বেশি হচ্ছে বাঙালি, তারা কিন্তু আজকে বেনাগরিক হয়ে সমস্ত নাগরিক সুযোগ সুবিধে, সরকারি সুযোগ সুবিধে তারা হারাচ্ছেন, একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের জীবনযাপন করছেন। আবার বিহারে যে 43 লক্ষ ভোটারের নাম গেল, নির্বাচন কমিশন কিন্তু একবারও বলেননি যে এরা সব বিদেশি, অর্থাৎ তারা ভারতের নাগরিক, তারা বিহারের নাগরিক, কিছু কাগজপত্র দেখাতে পারেননি বলে তারা বেনাগরিক হয়ে গেলেন। মানে তারাও কিন্তু আর কোনো নাগরিক সুযোগ সুবিধা পাবেন না। বিহারের এই এসআইআর এর নির্বাচন কমিশন যে হিসেব দিয়েছে, তাতে 9250 জনের মতো হচ্ছে বিদেশি, তার ম্যাক্সিমামটা হচ্ছে নেপালি গৃহবধূ। বিহারে এই মানে রেওয়াজ আছে যে নেপালি মেয়েদের তারা বিয়ে করে, এবং নেপালের সংলগ্ন 4টে জেলায় এই তথাকথিত বিদেশিদের 80% বাস। তারা এতদিন কেউ জানতোই না যে তারা এইটা তাদের পক্ষে অন্যায় বা তারা বেআইনি কাজ করছে। কারণ 1950 সালের ভারত নেপাল যে মৈত্রী চুক্তি, সেই চুক্তি অনুসারে নেপাল এবং ভারতের মধ্যে কোনো নেই, বাধা নেই, পাসপোর্ট এবং ভিসা ছাড়াই দুদেশে যাতায়াত করা যায়। তারা সেই রকম এসেছে, বিহারের যুবকরা তাদের বিয়ে করেছে, তারা গৃহবধূ হয়ে বছরের পর বছর থেকেছে। এটা বিহারের একটা পরম্পরা। বলে নেপাল আর বিহারের সম্পর্ক হচ্ছে রুটি বেটির, ওখানে গেলেই আপনি শুনতে পারবেন। তো তাদের বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এই যে রোহিঙ্গা বা এই যে মুসলিম ধরা পড়লো কজন? 78 জন মুসলিম ধরা পড়েছে, একজনও রোহিঙ্গা নয়। তাহলে এই যে অনুপ্রবেশের তত্ত্বটাকে, মুসলিম অনুপ্রবেশের তত্ত্বটাকে ব্যাপকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে যে অনুপ্রবেশের সম্পর্কে যে গুরুত্ব, সেইটাকে তারা হানি করছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছেন, এটা মেনে নেওয়া যায় না। সব থেকে যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে আমার অন্তত দুর্ভাগ্য, যে একটা দেশ ছেড়ে, পরিচিত পরিবেশ ছেড়ে, বিষয় সম্পত্তি, বাড়ি ঘর সব কিছু ছেড়ে এক কাপড়ে যখন একজন মানুষ অন্য দেশে চলে আসে, অনিশ্চিত অবস্থায় চলে আসে, বাধ্য হয়ে আসে, যার ফলে যে মতুয়ারা, যে রাজবংশীরা, যে মানে নমশূদ্ররা, যে ওবিসি বা এসসি এসটি ক্যাটাগরির যে মানুষরা 2002-এর পরেও বাংলাদেশ থেকে এসেছেন, তারা যদি নয় তারা ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছেন, তারা বেনাগরিক হয়ে যাচ্ছেন। আর ওই সিএর মাধ্যমে নাগরিকত্ব, ওইটা বাবু পুরো একটা গোলমেলে ব্যাপার। কারণ 2003 সালে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 হয়েছে, এবং মমতা ব্যানার্জি আজকে সিএর বিরোধিতা করেন, কিন্তু উনি ভাবেন মানুষের স্মৃতিশক্তি খুব কম। 2003 সালে যখন এই আইনটা পাশ করেন, তখন অটল বিহারী বাজপেয়ী হচ্ছে প্রধানমন্ত্রী, আর উনি হচ্ছেন সেই মন্ত্রিসভার একজন মন্ত্রী, এবং তৃণমূল কংগ্রেস সেই সরকারের শরিক। কাজী অটল বিহারী বাজপেয়ীর যদি দায় থেকে থাকে 2000, বা বিজেপির যদি দায় থেকে থাকে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ আনার, একই রকম দায় কিন্তু মমতা ব্যানার্জির। এখন তিনি ভোল পাল্টে তার বিরোধিতা করছেন। তাই সিএতে কিন্তু আবেদন করতে গেলে এটা কিন্তু ভারতীয়দের নাগরিকত্ব দেওয়ার আইন নয়, এটা হচ্ছে বিদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আইন। তা স্বাভাবিকভাবে সিএতে আবেদন করতে গেলে প্রথমেই যে সেলফ ডিক্লারেশনটা দিতে হবে যে আমি অমুক দেশ থেকে, সে ধরুন বাংলাদেশ, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছি, আমি অনুপ্রবেশকারী, আমি এই কারণে ভারতের নাগরিকত্ব চাইছি। কাজেই তাকে প্রথমেই কিন্তু এই সেলফ ডিক্লারেশনটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু উদ্বাস্তুদের পক্ষে কতটা সঠিক হবে আমি জানি না। 2 নম্বর হচ্ছে, সিএ তো 2003 সালে হয়েছে, তাহলে সিএতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-তে যদি নাগরিকত্ব পাওয়াটা উদ্বাস্তুদের এতটাই সোজা হতো, তাহলে এত বছর ধরে কেন হচ্ছে না? 2014 সালে বিজেপি এসেছে, কেন সমস্ত উদ্বাস্তুদের ওই সিএতে তারা নাগরিকত্ব দেয়নি? কাজে এটা গোলমাল আছে। এবং আমি যা খবর নিয়েছি, মাত্র 3 জন এ পর্যন্ত সিএতে নাগরিকত্ব পেয়েছেন। কাজেই আমি এই মতুয়া সম্প্রদায়, তাদের একাংশ অনশন করছেন,
তা এদের জন্য কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। কারণ ধরুন আমারও তো এরকম অবস্থা হতে পারতো যে আমি বাংলাদেশে বাস করতাম, তা প্রাণ ভয়ে আমাকে ওদেশ ছেড়ে চলে আসতে হলো, তখন তো আমার ক্ষেত্রে এই অবস্থাটা হতো। আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের কাছে অনুরোধ করব, একবার ওই মতুয়া, রাজবংশী বা এসসি এসটি, ওবিসি ক্যাটাগরির যে দলিত মানুষরা ওই ওপার বাংলা থেকে মৌলবাদী সন্ত্রাসে, সরকারের সন্ত্রাসে প্রাণ বাঁচাতে এক কাপড়ে এদেশে চলে এসছেন, তাদের বিষয়টা একটু মানবিক দৃষ্টিতে দেখুন। সবটা আইন দিয়ে দেখলে হবে না।